সবাইকে হোমিও ডাইজেস্টের হোমিও বুকস রিডিং রুমে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আমাদের সাথে আছেন। আমাদের সাথে থেকে প্রতিনিয়ত আপনাদের উৎসাহ, অনুপ্রেরণা আমাদেরকে আরও উৎসাহিত করে, আরও অনুপ্রাণিত করে। আপনাদের এই উৎসাহ প্রদান আমাদের সাথে আপনাদের এই বেগবান পথ চলা অব্যাহত থাকবে, এটি আশা করি। আজকে আমি জেমস টেলর ক্যান্টের লেকচার অন হোমিওপ্যাথিক ফিলোসফি বইটির পরবর্তী একটি ব্যাখ্যান নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। গত পর্বে আমি 29তম ব্যাখ্যানটি আপনাদের সামনে পড়ে শুনিয়েছিলাম। আজকে আমি 30 নম্বর ব্যাখ্যানটি দিয়ে আমাদের ক্লাসের যাত্রা শুরু করব। 30 নম্বর ব্যাখ্যানটি হচ্ছে হোমিওপ্যাথির একটি মূলনীতির একটি, সেটি হচ্ছে ইন্ডিভিজুয়ালাইজেশন বা ব্যষ্টি নির্ণয় বা ব্যক্তি স্বাতন্ত্র্যকরণ, যেটি হোমিওপ্যাথির একটি গুরুত্বপূর্ণ মৌলিক নীতির মধ্যে একটি। এখানে জেমস টেলর ক্যান্ট বলছেন, সদৃশতম বস্তুসমূহের প্রকৃতির তুলনা, ব্যষ্টি এবং প্রবীণতা এই বিষয়সমূহ অবশ্যই সাবধানে বিচার করিতে হইবে। অর্থাৎ আমরা যখন চিকিৎসা করতে যাব, ইন্ডিভিজুয়ালাইজেশন বা ব্যষ্টি নির্ণয় করাটা আমাদের একটি মৌলিক কাজের মধ্যে একটি থাকে এবং এটি করতে গিয়ে আমরা অবশ্যই যেন সতর্কতা অবলম্বন করি, সেই বিষয়টি সম্পর্কে তিনি এখানে ইঙ্গিত করছেন। হোমিওপ্যাথিক বিজ্ঞানে এক ঔষধের পরিবর্তে অন্য ঔষধ প্রয়োগের চিন্তা অথবা সমর্থন অবিধেয়। অর্থাৎ এক ঔষধের পরিবর্তে হোমিওপ্যাথিক চিকিৎসা ক্ষেত্রে যেমন আমরা অন্য ঔষধকে কল্পনা করতে পারি না, বিবেচনা করতে পারি না, আমরা প্রয়োগ করতে পারি না, এর মূল কারণটি হচ্ছে এই হোমিওপ্যাথির সেই ইন্ডিভিজুয়ালাইজেশন বা স্বাতন্ত্রতা। হোমিওপ্যাথিক চিকিৎসক ব্যষ্টি নির্ণয় করতে বাধ্য, পার্থক্য নির্ণয় করতে বাধ্য। একদিকে বিশাল পার্থক্য, অথচ অন্যান্য দিকে সাদৃশ্য সমন্বিত বস্তু নিচয়ের বা বস্তুসমূহের ব্যষ্টি নির্ণয় কার্যে তাহাকে অবশ্যই পারদর্শী হইতে হইবে। উদাহরণস্বরূপ সিকেল এবং আর্সেনিক এই ঔষধ দুটি গ্রহণ করো, উহাদের মধ্যে শীতার্থতা দেখিবে, কিন্তু সিকেলের রোগী তাহার গাত্রবরণ উন্মুক্ত করিতে চাহে, শীতল বায়ু প্রবাহ আকাঙ্ক্ষা করে। পক্ষান্তরে অন দ্য আদার হ্যান্ড সে ব্যক্তি আর্সেনিকের রোগী হইলে সমুদয় বস্তুতেই উষ্ণতা চাহে। অর্থাৎ সিকেল কর এবং আর্সেনিক দিয়ে জেমস টেলর ক্যান্ট এখানে ইন্ডিভিজুয়ালাইজেশন বা স্বতন্ত্রতার একটি উদাহরণ তুলে ধরেছেন। দুটি ওষুধের মধ্যে সিকেল এবং আর্সেনিক, এই দুটি ওষুধের মধ্যে শীতার্থতা, অর্থাৎ পেশেন্ট চিলি থাকলেও একটাতে সে ঠান্ডা আকাঙ্ক্ষা করছে, পেশেন্ট সার্বিকভাবে ঠান্ডার সংস্পর্শ চাচ্ছে, আরেকটাতে কিন্তু সে গরমের সংস্পর্শতা চাচ্ছে, উষ্ণতার সংস্পর্শতা চাচ্ছে। অর্থাৎ দুটির মোডালিটিস হ্রাস বৃদ্ধি কিন্তু আমরা দুইভাবে দেখতে পাচ্ছি, কিন্তু তাদেরকে যদি আমরা সার্বিকভাবে বিবেচনা করি দুইটি ঔষধের কিন্তু চিলিনেস ভাব আছে। এইভাবে আমরা কিন্তু তার মোডালিটিস, তার আকাঙ্ক্ষা, তার ডিজায়ার, তার অ্যাভারশন, এই বিষয়গুলোর মাধ্যমে কিন্তু আমরা একটি ওষুধ থেকে আরেকটি ওষুধকে তফাৎ করতে পারি এবং কোন ওষুধটি তার ক্ষেত্রে প্রযোজ্য হবে সেইটি কিন্তু আমরা নির্ণয় করতে পারি এই ইন্ডিভিজুয়ালাইজেশন বা ব্যষ্টি নির্ণয়ের মাধ্যমে। এই প্রকারের ঔষধ দুটি তৎক্ষণাৎ প্রতিপন্ন হইয়া যায়। অর্থাৎ এইভাবে যদি আমরা বিচার বিশ্লেষণ করি তাহলে কিন্তু দুটি তৎক্ষণাৎই কিন্তু প্রভিন্ন হয়ে যায়, অর্থাৎ একটি থেকে আরেকটিকে আমরা আলাদা করতে সমর্থ হই। তাহাদের সামগ্রিক অবস্থায় তাহারা সম্পূর্ণ বিসদৃশ, অথচ বিশিষ্ট অবস্থায় তাহারা সম্পূর্ণ সদৃশ। কেবল লক্ষণ অনুসন্ধানকারী গণী সিকেল এবং আর্সেনিকের পার্থক্য, কিন্তু যারা এই বিষয়টিকে খেয়াল করে না, যারা পেশেন্টকে চিকিৎসা করার সময় এই ইন্ডিভিজুয়ালাইজেশনের বিষয়টিকে, স্বতন্ত্রতার বিষয়টিকে খেয়াল করে না তারা এবং লক্ষ্য করে না, তারা কিন্তু এই পার্থক্যটি করতে পারে না, তারা এই ইন্ডিভিজুয়ালাইজেশনটি সম্পন্ন করতে পারে না। কোনো প্রদাহগ্রস্ত রোগীর শয্যা পার্শ্বে উপবেশন করিলে রোগীর উদরস্ফীতি এবং অস্থিরতা দেখিতে পাইবে, পুনঃ পুনঃ রক্ত বমন করিতে দেখিবে, মলদ্বার বাহিয়া রক্তক্ষরণ দেখিবে, উদরের স্ফীতিসহ ভীষণ দাহ অর্থাৎ ভীষণ রকমের ইনফ্লামেশন থাকে, দুর্নিবার পিপাসা, শুষ্ক ও রক্তিম জিহ্বা, বিদ্যুৎ জলকবৎ নারী দেখিতে পাইবে। আর্সেনিক এবং সিকেল উভয় ঔষধের মধ্যেই এই সমুদয় বিষয় সমভাবে বিদ্যমান, উভয়ের মধ্যেই এই বিষয়সমূহ অতি উগ্রভাবে অধিষ্ঠিত, অর্থাৎ প্রবলভাবে এই বিষয়গুলো রয়েছে। কিন্তু যে ক্ষেত্রে সিকেল নির্দেশিত সেখানে রোগী তাহার সামগ্রিক গাত্রাবরণ ফেলিয়া দিতে চাহে, সে শৈত আকাঙ্ক্ষা করে, শীতল অনুলেপন আকাঙ্ক্ষাকারী হয় সে। অর্থাৎ এই দুইটি ওষুধের মধ্যে এত সাদৃশ্যতা থাকা সত্ত্বেও যদি আমরা পেশেন্টের আকাঙ্ক্ষার বিষয়টি খেয়াল করি, পেশেন্টের মধ্যে এই বিষয়গুলো থাকা সত্ত্বেও পেশেন্ট চিলি, তারপরেও যদি তার শরীরের মধ্যে গাত্র আবরণ থাকে, তাহলে কিন্তু সিকেলের পেশেন্ট এই শরীরের মধ্যে গাত্র আবরণ রাখতে চায় না, বরং সেই গাত্র আবরণ শরীর থেকে ছুঁড়ে ফেলে, শরীর থেকে সরিয়ে ফেলে, অর্থাৎ সে ঠান্ডা বাতাসে ঠান্ডা কিছুর আকাঙ্ক্ষা করে। গৃহের সমুদয় বাতায়ন উন্মুক্ত রাখিতে চায়, অর্থাৎ দরজা জানালা সব কিছু খুলে দিতে বলে, উত্তাপ সহ্য করতে পারে না। সিকেল করার রোগী উত্তাপ সহ্য করতে পারে না, গৃহের উষ্ণতা তাহার পক্ষে অত্যন্ত কষ্টকর।
সেরূপ ব্যাধি ক্ষেত্রে যদি আর্সেনিক নির্দেশিত হয়, কিন্তু এই ব্যাধি ক্ষেত্রে যদি, এই রোগীর ক্ষেত্রে যদি আর্সেনিক নির্দেশিত হয়, তাহলে কিন্তু চিত্রটা, পেশেন্টের ইচ্ছা আকাঙ্ক্ষা এবং অন্যান্য বিষয়গুলোর চিত্র কিন্তু পাল্টে যায়। তাহা হইলে রোগীর উষ্ণতা প্রাপ্তির জন্য এমনকি জুলাই মাসেও যথেষ্ট বস্ত্র দ্বারা আপনাকে আচ্ছাদিত করিয়া রাখে। এই ক্ষেত্রে কিন্তু পেশেন্ট নিজেকে উষ্ণ রাখার জন্য বরং গাত্র আবরণ করে থাকতে চায়, শরীরে কাঁথা জড়িয়ে রাখতে চায়, যেটা সিকেল করে একবারে অপোজিট, বিপরীত। দুই ক্ষেত্রে কিন্তু পেশেন্ট শীতার্থ থাকে, চিলি পেশেন্ট থাকে। একজন শরীরের মধ্যে আবরণ রাখতে চাচ্ছে, আরেকজন রাখতে চাচ্ছে না। অর্থাৎ সিকেল করের পেশেন্ট শরীরের মধ্যে আবরণ থাকলে তা ছুঁড়ে ফেলে দিয়ে ঠান্ডা কিছু আকাঙ্ক্ষা করছে, কিন্তু আর্সেনিকের পেশেন্ট চিলি হওয়া সত্ত্বেও সে কিন্তু শরীরের মধ্যে গাত্র আবরণ রাখতে চাচ্ছে, শরীরকে উষ্ণ রাখতে চাচ্ছে। উষ্ণ খাদ্য এবং উষ্ণ পানীয় চাই। সমগ্র ম্যাটেরিয়া মেডিকায় এইরূপ ঘটনায় পরিপূর্ণ। এরূপ ব্যষ্টি নির্ণয় বা পার্থক্য নির্ণয়ের ভিত্তির উপর তাহা প্রতিষ্ঠিত। সামগ্রিক বা জেনারেল লক্ষণসমূহ ব্যতি রেখে কোনো ব্যক্তির পক্ষে হোমিওপ্যাথির প্রয়োগ কার্য সম্ভব নহে, কারণ সামগ্রিক লক্ষণের অভাবে কোনো ব্যক্তির পক্ষে ব্যষ্টি নির্ণয়করণ এবং পার্থক্য দর্শন করা সম্ভব নহে। বিশিষ্ট লক্ষণরাজি একত্রিত করিবার পর একটি প্রবল লক্ষণের জন্য একটি ভেষজ পরিবর্জিত হয় অথবা তা গ্রহণীয় হয়। এই আমরা যদি এই সামগ্রিক অবস্থাটার মধ্যে খেয়াল করি, তাহলে পেশেন্টের ক্ষেত্রে কিন্তু সিকেল কর এবং আর্সেনিকের যে সাদৃশ্যতা রয়েছে, তখন কিন্তু আমরা সামগ্রিকভাবে যদি বিবেচনা করি, পেশেন্টের ইচ্ছা আকাঙ্ক্ষা, এই বিষয়গুলো, মোডালিটিস কিসে তার বাড়ছে কমছে, এই বিষয়গুলোকে যখন আমরা এখানে অঙ্গীভূত করি, একত্রিত করি, তখন কিন্তু দুটি ওষুধের কোন ওষুধটি এই পেশেন্টের ক্ষেত্রে প্রযোজ্য হয়, তখন কিন্তু এই বিষয়টি পুরোপুরিভাবে বিচ্ছিন্ন হয়ে যায় এবং আমাদের সামনে দৃষ্ট হয় যে এই ক্ষেত্রে সিকেল কল লাগবে নাকি আর্সেনিক লাগবে। আর এইভাবেই কিন্তু পুরো ম্যাটেরিয়া মেডিকার মধ্যে ঔষধ সম্ভারটি সুসজ্জিত অবস্থায় রয়েছে। একটি ঔষধ আরেকটি ঔষধের সাথে সাদৃশ্যতা থাকলেও একটি সামগ্রিক চিত্র অঙ্কনের মাধ্যমে কিন্তু আমরা তখন বুঝতে পারি যে এই পেশেন্টের ক্ষেত্রে কোন ঔষধটি এই অবস্থায়, বর্তমান অবস্থায় প্রযোজ্য। আর যদি আমরা এই সামগ্রিক অবস্থাটি যদি আমরা খেয়াল না করি, তাহলে কিন্তু আমাদের পক্ষে ব্যষ্টি নির্ণয় করা তখন সম্ভব হয় না, সঠিক ঔষধটি নির্ণয় করা সম্ভব হয় না। চিকিৎসকগণের প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নের দ্বারাই প্রতিপন্ন হয় যে তাহার ব্যষ্টিত্বের ধারণ উপলব্ধি করতে পারেন নাই। তাহারা দুটি লক্ষণ অথবা দুটি ভেষজের একটি সাধারণ লক্ষণ আহরণপূর্বক বলেন, এই সমধর্মী লক্ষণ উভয় ঔষধে বিদ্যমান রহিয়াছে, তোমরা কিরূপে তাহাদের পার্থক্য করিতে পারো। যদি ম্যাটেরিয়া মেডিকা তোমাদের আয়ত্তে থাকে, ব্যষ্টি নির্ণয় কৌশলে যদি তোমরা পরিজ্ঞাত হও, তাহা হইলে তৎক্ষণাৎ সামগ্রিক লক্ষণ প্রাপ্তির উপায় সহজেই তোমরা দেখিতে পাইবে। একটি সামগ্রিক লক্ষণ অমুক অমুক, অন্যটির সামগ্রিক লক্ষণ অমুক অমুক, এবং ঔষধদ্বয়ের মধ্যে কোনো একটি লক্ষণসমূহের সমক্রমে স্থিতি পরিলক্ষিত হইলে তার মধ্যে কোনটি শরীর সংস্থানে সমধিক উপযোগ্য, তাহা এই উপায় অবলম্বনে তোমরা নির্ণয় করিতে সমর্থ হইবে। অতএব একটির পরিবর্তে অপর একটি প্রয়োগের ধারণা ইহার দ্বারা বর্জিত হইতেছে। কিন্তু তাহারা বলেন, একটির দ্বারা কার্যসিদ্ধি না হইলে, অনেকেই বলেন যে একটির দ্বারা যদি কার্যসিদ্ধি না হয়, এই দক্ষতার ক্ষেত্রটিতে অভাব রয়েছে, একটির দ্বারা কার্যসিদ্ধি না হইলে ঔষধের তালিকা অবলম্বন করিয়া বর্ণমালা অনুক্রমে শেষ পর্যন্ত সকল ঔষধ প্রয়োগ করিয়া যাও, যতক্ষণ পর্যন্ত তুমি তাহা প্রাপ্ত না হও। জ্ঞাত ছিল না তাহা চিকিৎসাধীন ব্যাধি ক্ষেত্রের সামগ্রিক লক্ষণ সহ অন্যান্য ঔষধ অপেক্ষায় অধিকতর সদৃশ বলিয়া আরোগ্য সাধক হয় কেন। ম্যাটেরিয়া মেডিকা ব্যবহারের ইহাই শিল্পকলা। রোগী বহু ক্ষেত্রে এরূপ বিচিত্র এবং বিরল লক্ষণ প্রকাশিত করে, যাহা কোনো ঔষধে কখনো পরিলক্ষিত হয় নাই। সমগ্র ব্যাধি ক্ষেত্রটি তোমাদিগকে পরীক্ষা করিতে হইবে এবং সমগ্র ঔষধ নিচয়ের মধ্যে কোন ঔষধটি রোগীর ব্যক্তিত্বের সহিত অধিকতর সদৃশ তাহা পর্যবেক্ষণ করিতে হইবে। এই ক্ষেত্রে দেখা যায় একটি পেশেন্ট যখন আমাদের সামনে আসে, তখন অনেক সময় দেখা যায় যে ওই পেশেন্টের মধ্যে যে সিমটমগুলো প্রকাশিত হয়েছে তা অনেকগুলো ঔষধকে ইন্ডিকেট করে। তখন সেই অনেকগুলো ঔষধ থেকে ওই ব্যক্তির ক্ষেত্রে বা ওই রোগীর ক্ষেত্রে কোন ঔষধটি অধিকতর প্রযোজ্য, অধিকতর সদৃশতম ঔষধ, তার ক্ষেত্রে প্রযোজ্য ঔষধ, সেটি আমাদের নির্ণয় করার ক্ষেত্রে কিন্তু তখন আরও সামগ্রিকভাবে আরও বেশি রকমের অনুসন্ধানের মাধ্যমে কিন্তু এই বিষয়টিকে নিশ্চিত করতে হয় যে এই ক্ষেত্রটিতে কোন ঔষধটি এই পেশেন্টের ক্ষেত্রে প্রযোজ্য ঔষধ। আদি হইতে অন্ত পর্যন্ত হোমিওপ্যাথিক চিকিৎসককে রোগীর পরিশীলনা করিতে হইবে। রোগী বিযুক্ত লক্ষণসমূহের পরিজ্ঞান মাত্র থাকিলে তিনি সাফল্য লাভ করিতে পারিবেন না।
Each medicine produce particular effect in the body of man, and no other medicinal substance can create any that are প্রিসাইসলি সিমিলার। অর্থাৎ প্রত্যেক ভেষজ মানবদেহে বিশিষ্ট ফল উৎপাদন করে এবং সম্পূর্ণ সদৃশতম ফল অপর কোনো ভেষজ কর্তৃক উৎপাদিত হইতে পারে না। অর্থাৎ একটি ঔষধকে যখন প্রুভিং করা হয়েছে, একটি সুস্থ মানুষের শরীরে যখন প্রয়োগ করা হয়েছে, তখন সেই ঔষধটি কিন্তু ওই প্রুভারদের শরীরে তার নিজস্ব বৈশিষ্ট্য অনুযায়ী এবং তার নিজস্ব ক্ষমতা অনুযায়ী কিন্তু প্রুভারকে অ্যাটাক করেছে, প্রুভারের শরীরে অ্যাটাক করে বিভিন্ন ধরনের লক্ষণ উৎপাদন করেছে। অন্য একটি ঔষধ কিন্তু আবার দেখা গেল যখন প্রুভারের শরীরে প্রয়োগ করা হয়েছে, তখন এই ঔষধের সাথে কিন্তু ওই ঔষধের ক্রিয়াগত লক্ষণ তৈরির বিভিন্ন ধারণ অনুযায়ী কিন্তু তাদের মধ্যে একটি পার্থক্য নির্ণয় করেছে। এই প্রুভিংয়ের ক্ষেত্রে যেমন আমরা একটি পার্থক্য দেখতে পেয়েছি যে এই ওষুধটি এই মানুষের শরীর দেহ মনে এই ধরনের প্রভাব তৈরি করেছে, এই ধরনের ক্ষমতা তার রয়েছে, এবং রোগের ক্ষেত্রে এই ধরনের রোগ নিয়ে যখন এই সমস্যাগুলো নিয়ে যখন পেশেন্ট আসবে তখন তার ক্ষেত্রে এই ওষুধটি প্রযোজ্য হবে। এই প্রুভিংয়ের ক্ষেত্রে বিভিন্ন ঔষধের যে আমরা পার্থক্যটি দেখতে পেয়েছি, সেই পার্থক্য ঔষধের সেই রোগ উৎপাদনকারী ক্ষমতা অনুযায়ী কিন্তু পরবর্তীতে বিভিন্ন রোগীতে ঔষধগুলো কিন্তু প্রয়োগ হয়ে থাকে, এবং তার সেই ক্ষমতা অনুযায়ী কিন্তু কোন ঔষধটা কোন রোগীর ক্ষেত্রে সদৃশতম ঔষধ তার ওই প্রুভিংয়ের সময় যে লক্ষণগুলো তৈরি হয়েছে সেটির মাধ্যমে কিন্তু বিবেচিত হয়ে থাকে। এক ঔষধের পরিবর্তে অন্য ঔষধ প্রয়োগের নিষেধ নীতি এই স্থানে সূচিত হইতেছে। অতিশয় জটিল ব্যাধিক্ষেত্রে মানুষ যতই পর্যবেক্ষণ করুক না কেন তার মধ্যে পার্থক্য নির্ণয় করিতে পারে না, কিন্তু চিকিৎসা ক্ষেত্রে একটি মাত্র ঔষধের ওই প্রয়োজন। সে ঔষধ তোমাদের জ্ঞাত হোক অথবা অজ্ঞাত হোক, এই তত্ত্বটি স্মরণ রাখি। অনেক সময় দেখা যায় যে পেশেন্টের একটি কমপ্লিকেটেড একটি অবস্থা নিয়ে, রোগের একটি কমপ্লিকেটেড অবস্থা নিয়ে আসার পর ডাক্তার যখন তার বিষয়টি নিয়ে অ্যানালাইজ করেন, কেস টেকিং করেন, তার তথ্যগুলো সংগ্রহ করেন, তখন দেখা যায় যে কয়েকটা ঔষধ তার মধ্যে এই রোগীচিত্রের মধ্যে ইন্ডিকেট হচ্ছে। কিন্তু এই ক্ষেত্রে ক্যান্ট বলছে এই ক্ষেত্রটিতে কয়েকটি ঔষধ নির্দেশিত হলেও এখানে কয়েকটি ঔষধ নয়, বরং একটি ঔষধই রোগীর ক্ষেত্রে প্রযোজ্য হবে। সেই ঔষধটিকে কিন্তু তুমি বের করতে পারলেও এই বিষয়টি সত্য, তার ক্ষেত্রে ঔষধটি নির্বাচন করতে পারলেও সত্য, না পারলেও কিন্তু সত্য। এই বিষয়টি কিন্তু আমাদের স্মরণ রাখতে হবে যে এক সময়, একটি নির্দিষ্ট সময় একটি মাত্র ঔষধই রোগীর ক্ষেত্রে প্রযোজ্য হবে। সেই ক্ষেত্রে সেই ঔষধই আবশ্যক, তাহার পরিবর্তন নাই, কারণ সেই ঔষধটি অন্যান্য সমুদয় ঔষধ হইতে পৃথক, যেন জগতের অন্যান্য ব্যক্তি হইতে চিকিৎসাধীন ব্যক্তির পার্থক্য বিদ্যমান। সম্ভবত আমরা সেই ঔষধটির প্রয়োজন লক্ষ্য করিতে পারি নাই, হয়তো উহার নির্দেশ আমরা বুঝিতে পারি নাই, হয়তো চিকিৎসকের দর্শনেন্দ্রিয় এবং শ্রবণেন্দ্রিয় সেই নির্দেশ গ্রহণ করতে পারে নাই। তথাপি সেই একটিমাত্র ঔষধ এই ব্যাধিক্ষেত্রে প্রয়োজন। এজন্যই অপেক্ষা করা এবং লক্ষ্য রাখা আবশ্যক। সদৃশ বিধানে ঔষধের মধ্যে একটি ঔষধ অপর একটি ঔষধের স্থলে প্রযুক্ত হইতে পারে না, এবং এক ঔষধ অন্য কোনো ঔষধের সমগুণ সম্পন্ন হইতে পারে না। অর্থাৎ ইন্ডিভিজুয়ালাইজেশন এখানে এতটাই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? চিকিৎসা ক্ষেত্রে একটি ঔষধ অন্য ঔষধের স্থান নিতে পারে না, দখল করতে পারে না, এবং একটির থেকে অন্যটি সেই ক্ষেত্রটিতে উত্তম হিসেবে বিবেচনা করা যায় না যদি না সেই ক্ষেত্রটিতে প্রযোজ্য হয়। যদি সেটি সিকেলের ক্ষেত্র হয়, প্রয়োগ ক্ষেত্র হয়, সেই ক্ষেত্রে আর্সেনিক প্রয়োগ করাটা অবিধেয়, সেই ক্ষেত্রে সিকেলই প্রয়োগ করতে হবে। এখানে যদি চিকিৎসক দেখা যায় যে তার নিজের জ্ঞান, তার ধীশক্তি ইত্যাদি প্রয়োগ করে যদি সে সঠিক ঔষধটি নির্বাচন করতে ব্যর্থ হয়, তাহলেও কিন্তু এই বিষয়টি সত্য। সেই ক্ষেত্রটিতে একটিমাত্র ঔষধ প্রযোজ্য হবে, এবং যে ঔষধটি তার ক্ষেত্রে প্রযোজ্য হবে সেই ঔষধটি সেখানে প্রয়োগ করতে হবে। অন্য ঔষধ সেই নির্দিষ্ট ঔষধটির স্থান কখনো গ্রহণ করতে পারবে না। অর্থাৎ যার যার যে পজিশন রয়েছে, যার যার যে ক্ষেত্র রয়েছে, সেই ক্ষেত্রে সেই ঔষধটিকে প্রয়োগ করতে হবে, বিকল্প হিসেবে অন্য ঔষধকে প্রয়োগ করা যাবে না। In circumstance of this nature on which depend the certitude of the medicinal art and the welfare of future generations, it is necessary to employ medicines that are well known. অর্থাৎ এই প্রকৃতির অবস্থা সময়ের উপর আরোগ্য সাধনের শিল্পকলা এবং ভবিষ্যৎ মানব সমাজের কল্যাণ নির্ভর করে বলিয়াই কেবল সুপরিচিত ঔষধসমূহের ব্যবহার করা আবশ্যক। বিশুদ্ধতার যথেষ্ট গুরুত্ব আছে। ঔষধটি যেভাবে পরীক্ষিত হইয়াছে তাহা অপরিবর্তিত রহিতে হইবে, বিকার প্রাপ্তি হইতে উহাকে রক্ষা করিতে হইবে।
উহার সম্পূর্ণ শক্তি অক্ষুণ্ণ রাখতে হইবে। অর্থাৎ প্রুভিংকৃত অবস্থায় একটি ঔষধ প্রুভিংয়ের সময় যে ক্ষমতা প্রদর্শন করেছে সেই ঔষধটিকে সংরক্ষণ করার ক্ষেত্রে আমাদের কিন্তু যথেষ্ট গুরুত্ব সহকারে সংরক্ষণ করতে হবে। তার প্রুভিংয়ের সময় যে ক্ষমতাটি আমরা দেখতে পেয়েছি, তার যে মানুষের জীবনী শক্তিকে, একটি সুস্থ মানুষের শরীরে যে ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি করেছে, যে ধরনের অবস্থা তৈরি করেছে, সেই শক্তিটি যেন অক্ষুণ্ণ থাকে ঔষধটিকে সংরক্ষণ করার সময়। যদি সংরক্ষণের সময় তার শক্তি অক্ষুণ্ণ না থাকে, তার শক্তি ক্ষুণ্ণ হয়, তার শক্তি বিভিন্ন কারণে তার পিউরিটি, তার বিশুদ্ধতা নষ্ট হয়, তাহলে প্রুভিংয়ের সময় আমরা ঔষধটির মধ্যে যে ক্ষমতা দেখতে পেয়েছি সেটি কিন্তু পরবর্তীতে প্রয়োগ করলে সেই ক্ষমতা সে প্রদর্শন করতে পারবে না। এই জন্য ক্যান্ট কিন্তু এই ঔষধ সংরক্ষণের বিষয়টির ক্ষেত্রে গুরুত্ব প্রদান করছেন এবং গুরুত্ব ভালোভাবে আমাদের বুঝিয়ে দিচ্ছেন যে এই ক্ষেত্রটিতেও আমাদের সচেতন থাকতে হবে এবং গুরুত্ব সহকারে অত্যন্ত সতর্কতার সাথে আমাদেরকে ঔষধ সংরক্ষণ করতে হবে। ফ্রিঙ্ক এবং অন্যান্য প্রতিষ্ঠান কর্তৃক প্রস্তুত উচ্চ শক্তি সম্পন্ন যে সমুদয় ঔষধ আমরা এই প্রতিষ্ঠানে ব্যবহার করি তাহাদের অধিকাংশই পরীক্ষক দিগের দ্বারা পরীক্ষিত ঔষধসমূহের একান্ত অনুরূপ ও অভিন্ন পদার্থ। উহাদের পরিবর্তন না করার গুরুত্ব আছে। পরীক্ষিত কোনো উদ্ভিদের নামের সহিত ঐক্য থাকা সত্ত্বেও যদি কোনো উদ্ভিদ অন্যরূপ আবহাওয়ার মধ্যে এবং অন্য প্রকার জমিতে উৎপাদন করা হইয়া থাকে তবে তাহা ব্যবহার করা উচিত নহে। প্রথমে যে বস্তু পরীক্ষিত হইয়াছিল তাহাই সংগ্রহ করো। এই ক্ষেত্রে ক্যান্ট যেটা বলছেন যে আমরা যদি দেখা যায় যে একটা ঔষধ উত্তর মেরুর মানুষের উপরে প্রয়োগ করা হয়েছে এবং উত্তর মেরুর বিভিন্ন জমিতে সেই ঔষধটিকে সংগ্রহ করা হয়েছে, এখন যদি পরবর্তীতে দক্ষিণ মেরুর কোনো স্থান থেকে সেই ঔষধটিকে সংগ্রহ করে ঔষধ তৈরি করে সেটি প্রয়োগ করা হয়, সেটি কিন্তু জেমস টেলর ক্যান্ট বলছে যে না, এই ক্ষেত্রে কিন্তু দক্ষিণ মেরু থেকে ঔষধ সংগ্রহ করে সেটি প্রয়োগ করাটা ঠিক হবে না। কারণ সেখানে ভৌগোলিকগত বিভিন্ন পরিবেশগত কারণে ঔষধের নিজস্ব যে বৈশিষ্ট্য রয়েছে, গুণগত যে বিভিন্ন বিষয় রয়েছে, সেগুলো পরিবর্তিত হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। হ্যাঁ, এটি আমরা মানুষের ক্ষেত্রে দেখতে পারি। পৃথিবীর বিভিন্ন দেশের মানুষের কালচার, বিভিন্ন দেশের আবহাওয়ার সাথে তার বিভিন্ন বিষয়ের যে একটি সামঞ্জস্যতা রয়েছে, তাকে যদি অন্য কোনো আবহাওয়ায় নিয়ে যাওয়া হয় তখন কিন্তু বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া আমরা দেখতে পারি। তার শরীরে মনে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া দেখা দেয়। অনুরূপভাবে আমরা একটি নির্দিষ্ট আবহাওয়া থেকে একটি ঔষধ সংগ্রহ করলে সেই আবহাওয়ার মধ্যে সেই গাছটি যেভাবে বেড়ে উঠেছে, তার যে বৈশিষ্ট্য, তার যে ক্যারেক্টারটি থাকে, এটি অন্য কোনো আবহাওয়ায় যদি আমরা সেই গাছটিকে চাষ করে সেখান থেকে ঔষধ সংগ্রহ করি তাহলে কিন্তু তার গুণগত বৈশিষ্ট্যের বিভিন্ন ধরনের পার্থক্য তৈরি হবে এবং সেটি প্রুভিংয়ের সময় যে মূল ঔষধটি রয়েছে, মূল যে কাঁচামালটি রয়েছে, সে মানুষের ক্ষেত্রে যে ধরনের প্রতিক্রিয়া তৈরি করেছিল, অন্য আবহাওয়ার ভিন্ন আবহাওয়ার সেই একই ধরনের বৃক্ষ বা একই ঔষধ কিন্তু এই ক্ষেত্রে অন্য কোনো প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। এই জন্য প্রুভিংকৃত ঔষধটি যে স্থান থেকে, যে আবহাওয়া থেকে সংগ্রহ করে প্রুভিং করা হয়েছে, ঔষধ সংরক্ষণের ক্ষেত্রে সেই আবহাওয়ায় সেই স্থানের ঔষধটিকে আমাদের প্রাধান্য দিতে হবে। তা না হলে এই ঔষধের গুণগত মান অক্ষুণ্ণ অবস্থায় থাকবে না, বিশুদ্ধ অবস্থায় থাকবে না। হেরিং যে ল্যাকেসিস পরীক্ষা করিয়াছিলেন, আমাদের নিকট অবিকল সেই পদার্থই আছে। আমার নিকট সেই আদি ল্যাকেসিসের কিঞ্চিত নমুনা আছে। হেরিং এর নাম লিখিয়া আমি তাহা একটি ক্ষুদ্র শিশিতে সংরক্ষিত করিয়াছি। ঔষধ সুপরিচিত হওয়া আবশ্যক। শক্তি সঞ্চার প্রক্রিয়া তথা বিভিন্ন ব্যক্তির হস্তে কিভাবে উহা সম্পাদিত হইয়াছে তাহা বিচার করা আবশ্যক। উচ্চ শক্তির ঔষধসমূহ সম্বন্ধে তাবৎ সমুদয় ক্ষুদ্র তত্ত্ব পর্যন্ত আমাদের সুবিদিত হওয়া আবশ্যক। এই বিষয়ে উদাসীন হইয়া রামা শ্যামা প্রভৃতির নিকট হইতে উহা সংগ্রহ করা কর্তব্য নহে। অর্থাৎ রামা শ্যামা এখানে তিনি রূপক নাম ব্যবহার করেছেন যে বিভিন্ন মানুষের কাছ থেকে যত্রতত্র যথাযথ স্থান থেকে যদি আমরা ঔষধ সংগ্রহ করে সেটিকে প্রয়োগ করি, এটি আমাদের জন্য উচিত নয়, এটি আমাদের জন্য শোভন কিছু নয়। সাধ্য হইলে রাজধানী গমন করিয়া তাহার সংগ্রহ করিবে। অর্থাৎ ঔষধের গুণগত মানকে অক্ষুণ্ণ রাখার ক্ষেত্রে এবং তার পিউরিটিকে সুনিশ্চিত করার জন্য আমাদেরকে যেভাবে ঔষধ সংগ্রহ করা প্রয়োজন ঠিক সেইভাবে ঔষধ সংগ্রহ করতে হবে। এই ক্ষেত্রে আমরা যদি উদাসীন থাকি তাহলে কিন্তু চলবে না। হেনিম্যান বলছেন, এ ম্যাটেরিয়া মেডিকা অফ দিস নেচার শ্যাল বি ফ্রি ফ্রম অল কনজেকচার্স, ফিকশনস অর গ্রেটিটিউস assertion. It shall contain nothing but the pure language of nature, the result of the careful and faithful research. অর্থাৎ এইরূপ ম্যাটেরিয়া মেডিকা সর্বপ্রকার অনুমান, কল্পনা এবং অহেতুক বাসন বিনির্মুক্ত হওয়া বিধেয়। অর্থাৎ ম্যাটেরিয়া মেডিকাতে অপ্রাসঙ্গিক
কোনো কথা থাকবে না। প্রুবারের ক্ষেত্রে যে যে বিষয়গুলো প্রুবার নিজে খেয়াল করেছে এবং সে যে তথ্যগুলো সংগ্রহ করেছে সেই তথ্যগুলোর সম্ভারই থাকবে, এখানে অতিরঞ্জিত কোনো কিছু জায়গা নিতে পারবে না। ইহাতে প্রকৃতির অবিকল ভাষা তথা সযত্ন ও বিশ্বাসযোগ্য গবেষণার সিদ্ধান্তসমূহ ব্যতীত অন্য কিছু থাকিবে না, অর্থাৎ যা ঘটেছে হুবহু সেই বিষয়টি সেখানে স্থান লাভ করবে। সুস্থ ব্যক্তিদিগের উপর ভেষজ নিচয়ের পরীক্ষালব্ধ ফল এবং নির্মল ও অকপট পর্যবেক্ষণ লইয়া আমরা এই ম্যাটেরিয়া মেডিকা গ্রথিত, প্রস্তুত এবং প্রতিস্থাপিত করিয়াছি। We ought certainly to be acquainted with the pure action of vast number of medicine upon the healthy body, to be able to find homeopathic remedies against each of the innumerable forms of disease that beset mankind, that resemble them. অর্থাৎ সুস্থ নরদেহের উপর, অর্থাৎ সুস্থ মানুষের উপর প্রচুর সংখ্যক ভেষজের পরীক্ষালব্ধ অবিকল ক্রিয়াসমূহ বিদিত হওয়া আমাদিগের অর্থাৎ আমাদের অবশ্য কর্তব্য, যাহাতে আমরা মানবজাতির অসংখ্য প্রকারের ব্যাধিসমূহ যাহা মানব দেহকে আক্রমণ করে তাহাদের প্রত্যেকটির জন্য সদৃশভাবে ঔষধ অর্থাৎ রোগের অনুরূপ কৃত্রিম রোগ উৎপাদক শক্তি সময়ের আবিষ্কার করতে সমর্থ হই। বর্তমান সময়ে কোনো পূর্ণ বিকাশিত পীড়ার অনুরূপ ঔষধের তথা আরোগ্য সাধক ঔষধের অভাব আমাদের ম্যাটেরিয়া মেডিকাতে কিঞ্চিৎ দৃষ্ট হয়। অর্থাৎ আমাদের ম্যাটেরিয়া মেডিকাতে বর্তমানে যে রোগগুলো আমরা দেখতে পাচ্ছি সেই রোগের ক্ষেত্রে ঔষধের ঘাটতি খুব কমই পরিলক্ষিত হয় না। কেবল অস্পরিস্ফুট মিশ্র ব্যাধিসমূহেই আমরা সমস্যা বিজড়িত হইয়া পড়ি। কিন্তু যখন দেখা যায় যে একটি রোগ খুব কমপ্লিকেটেড অবস্থায়, একজন রোগী যখন তার মধ্যে রোগের একটি কমপ্লিকেটেড অবস্থা নিয়ে, একটি খুব বাজে অবস্থা নিয়ে আসে, তখনই আমাদের কেবল ঔষধ নির্বাচন করতে একটু হিমশিম খেতে হয়। এছাড়া অন্য ক্ষেত্রগুলোতে আমরা ঔষধের যে আমাদের সম্ভার রয়েছে সেই ক্ষেত্রটিতে আমরা কিন্তু কোনো অভাব বোধ করি না, কোনো ঘাটতি দেখি না। এই ছিল জেমস টেলর ক্যান্টের 30 নম্বর ব্যাখ্যান। এখানে জেমস টেলর ক্যান্ট ইন্ডিভিজুয়ালাইজেশনের জন্য যে যে বিষয়গুলো করণীয়, কী কী বিষয়গুলো আমাদের প্রয়োজনীয়, সেই বিষয়গুলো সম্পর্কে কিন্তু একটি সুস্পষ্ট একটি আলোচনা কিন্তু এখানে তুলে ধরেছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনা, সংক্ষেপে হলেও ছোট হলেও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনা এখানে তিনি তুলে ধরেছেন। আশা করি আপনারা যারা ক্লাসটি শুনেছেন বুঝতে পেরেছেন ইন্ডিভিজুয়ালাইজেশনের বিষয়টি। জেমস টেলর ক্যান্ট তার লেকচার অন হোমিওপ্যাথিক ফিলোসফি বইটিতে এই বিষয়টি কিন্তু খুব স্বচ্ছভাবে তুলে ধরেছেন। তাহলে আজকে এই পর্যন্তই। পরবর্তীতে জেমস টেলর ক্যান্টের লেকচার অন হোমিওপ্যাথিক ফিলোসফি বইয়ের অন্য একটি ব্যাখ্যা নিয়ে আপনাদের সামনে হাজির হবে। এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।